কি ব্যাপার তো এগুলো বেটি, ফোন করে রুমে ডাকলে যে? সব ঠিকঠাক নাকি আদর পেতে ডাকলে কোনটা? যদি আদর চাও তাহলে সরি, আমি এখন মোট নেই। মাহি বিরক্ত হলো এজওয়ানের কথা শুনে। আপনার ফোনটা দিন। কেন বলো তো? দিন, কাজ আছে। এজওয়ানও এগিয়ে দিল ফোনটা। মাহি হাতে নিয়ে দেখলো পাসওয়ার্ড চাচ্ছে ফোন, কিন্তু পাসওয়ার্ড কি? মাহি ফোনের পাসওয়ার্ডটা বলুন। ডু ইউ লাভ মি তরিকুলে বেটি? ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমি ফার্স্ট দামর মুডে নেই এজওয়ান, তাড়াতাড়ি পাসওয়ার্ড বলুন। বললাম তো, ডু ইউ লাভ মি তরিকুলে বেটি। এটা পাসওয়ার্ড? ভন্ডামির জায়গা পান না? বিশ্বাস না হলে ট্রাই করে দেখো। মাহি ট্রাই করে দেখলো আসলে এটাই পাসওয়ার্ড এজওয়ানের ফোনের। আর চোখে দেখলো এজওয়ানকে। মাহি পুরো ফোন ঘাটলো কিন্তু কিচ্ছু পেল না। ফোনটা এজওয়ানের হাতে দিয়ে বলল, আপনার ল্যাপটপটা কোথায়? ল্যাপটপ দিয়ে কি করবে? ল্যাপটপ ধরা যাবে না। আমার লাগবে, দিন। টেবিলের সাইডে। কিন্তু কবেটা কি? মাহি টেবিলের সাইড থেকে ল্যাপটপটা তুলে কোলের উপর নিয়ে দেখলো এটাতেও পাসওয়ার্ড দেওয়া। আগেরটা দিয়ে ট্রাই করলো কিন্তু রং বলছে। এটা আবার কি পাসওয়ার্ড দিচ্ছেন? খুলছে না কেন? পাসওয়ার্ড বলুন এটার। ফাক মি তরিকুলে বেটি। মাহি চোখ বড় বড় করে তাকালো। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, হোয়াট? এজওয়ানের ল্যাপটপ খুঁজেও আহামরি কোনো তথ্য পেল না মাহি। এখন শুধু বাকি আছে এজওয়ানের স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করা। মাহি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকলো। স্টুডেন্ট অ্যাকাউন্টের অপশনে ঢুকে বলল, আইডি নাম্বার বলুন। এজওয়ান আয়েশ করে বসে বলল, বলে কি দেবে শুনি? এক মগ কফি বানিয়ে খাওয়াবো। তোমার হাতে কফি খাওয়াচ্ছে না খাওয়া থাকাই অনেক বেশি সাশ্রয়। যদি বিরিয়ানি রেঁধে খাওয়াও তাহলে বলো। আমি রান্না বান্না পারি না। এজওয়ান পাশ থেকে কুশন মাহির মুখে ছুড়ে দিয়ে বলল, শালি, তুই জামা কাপড় ধুইতে পারিস না, রান্না বান্না করিস না, জামাই আদর করতে পারিস না, তাহলে কেন বাল ফালাতে বিয়ে করতে গেছিলি? তোর এক্সরে। মাহি পাল্টা কুশন ছুড়ে দিয়ে বলল, কামলা যে এসব করবো। আর তাছাড়া সাফওয়ান সব জেনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। সাফওয়ান রাখতে পারে, জামা কাপড় ধুতে পারে। এজওয়ান ভ্রু কুচকালো এই কথা শুনে। গরিব শালা, বোধ হয় কাজে লোক রাখার মতন টাকা পয়সা নেই। যথেষ্ট টাকা পয়সা আছে ওদের। ওর বাবা ডাবির শিক্ষক, ও সিআইডি। কোথায় কমতি লাগে? ওর বাবা ওকে মানুষের মতন মানুষ বানিয়েছে। তাহলে আমি কি অমানুষশালী? সেটা নিজের সত্তাকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। আমার সত্তা তো আমায় বলে আমি পৃথিবীর সবচাইতে ভদ্র, গুড, লয়াল, একটা নিষ্পাপ ফুলের মতো স্নিগ্ধ পার্সন। ঝগড়ার মুডে নেই আমি। আইডি নম্বর বলুন। 017। তারপর ভালোবাসা দিবেন? মাহি রেগে তাকালো। 4137 4153। পাসওয়ার্ড দাও, আমি লিখে দিচ্ছি, বলা যাবে না। কেন বলা যাবে না? যা নোংরা পাসওয়ার্ড তা তো আগেই দিয়ে ফেলেছেন। এটাই আবার কি দিচ্ছেন? বলুন বলছি। তুমি সহ্য করতে পারবা না। পারবো, বলুন। এজওয়ানকে ভালোবাসতে না পারলে মাহি তুমি গু খাও। মাহির চোখ কঠোর থেকে কঠোর হলো। ছি, কিসব পাসওয়ার্ড এগুলো? একটা সুস্থ মানুষের পক্ষে আদৌ সম্ভব এসব পাসওয়ার্ড দেওয়া? আপনি একটা নোংরা লোক। তারপর মাহি খুব বিরক্তির সহিত গা গুলিয়ে আসার মতন অনুভূতি নিয়ে পাসওয়ার্ড টাইপ করলো। টাইপ শেষে এজওয়ানের একাডেমিক বায়োডাটায় চোখ বোলাতে যাবে এমন সময় এজওয়ান ল্যাপটপটা টেনে নিয়ে বন্ধ করে দিয়ে বলল, সমস্যা তৈরি বেটি, আর হাত দিতে পারবে না তুমি ল্যাপটপে। মাহি ভ্রু কুচকালো। এজওয়ানের নামটাই শুধু নজরে ধরতে পেরেছে, সাবজেক্ট কি সেটা দেখতে পারল না। কেড়ে নিলেন কেন? ওই যে বললাম সময় শেষ, আমার কাজ আছে এখন ল্যাপটপে। কি কাজ? দেখবে? আসো বলে এজওয়ান মাহির হাত টেনে মাহিকে তার কোলের উপর বসালো। তারপর ল্যাপটপটা অন করে অ্যালগরিদম ব্যবহার করে কিসব যেন বানাতে লাগলো। মাহি ঠিক বুঝতে পারলো না, তাই জিজ্ঞাসা করলো, কি বানাচ্ছেন এসব? এজওয়ান মাহির কাঁধে থুতনি চেপে বলল, অনৈতিক কাজকর্ম করার জন্য রাস্তা বানাচ্ছি। এইগুলো ব্যবহার করে মাহি তোমাকে আমি পাচার করে দেব, যদি আমার সাথে বেশি তেরিং বেরিং করো তো। মানে তোমাকে বেচে দেব। তোমার দাম কত নির্ধারণ করব জানো? 100 কোটি টাকার উপরে। সাথে তোমার প্রেমিককেও বেচে দেব। ওটাকে আমি মাগনায় বেচে দেব।
ওটার দাম নেই আজকে বাজারে। মাহি এজওয়ানকে ধাক্কা দিয়ে বসা থেকে উঠে গেল। যত সব ফাউল কথাবার্তা। এজওয়ান ফের চেপে ধরলো মাহিকে। মাহি ছটফট করতে লাগলো। এজওয়ান সেটা দেখে বলল, দূর বেটি, শান্ত হয়ে বসে থাকো, নড়িস না। আপনি মেলবোর্নে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন? ধুল বেটি, শান্ত হয়ে বসে থাক, নড়িস না। প্রেম বিষয়ক সাবজেক্ট দিয়ে ক্লাস করবে সেটার? সেই জোস একটা সাবজেক্ট, A to Z বোঝাতে পারি আমি। এসব ফালতু সাবজেক্টের ক্লাস আমি করি না। তাহলে আর কি বলার, চলো প্রেম করি তাহলে। রাত তো অনেক হলো, মোড়ে এসে গেছে তোমার হটনেস দেখে। মাহি কনুই দিয়ে এজওয়ানের বুকে গুতা দিয়ে বলল। এসব ছাড়া কিচ্ছু বোঝেন না, অসভ্য বেডা, দূরে সরুন। এজওয়ান মাহির গলায় মুখ ডুবিয়ে দিয়ে মৃদু গলায় গাইল, আয়না কাছে, ও সুন্দরী, মঞ্চে তোর সাথে পীড়িত করি, যতই করিস তুই জারি জড়ি, মেয়েদের ঠিকানা শ্বশুর বাড়ি, পুরুষ ছাড়া কি বাঁচে নারী। মাহি এজওয়ানের নাক চেপে ধরে বলল, এমন পুরুষের গুল্লি মারি। কথা শুনে মনে হয় ধোলাই করি। যতই দেখাস তুই শেয়ানাগিরি, মনে করিস না আমি 2 নম্বরই। তোর পীড়িতের মুখে আমি ঝাঁটা মারি। এজওয়ান সাথে সাথে মাহিকে পাজা কোলে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। মাহি গলা চেপে ধরলো এজওয়ানের। এজওয়ান চোখ মুখ কুচকে বলল, বুটকির ঘরে বুটকি, দিনে কে দিন বুটকি হচ্ছে, কি ওজন মনে হচ্ছে, 150 কেজি বস্তা করে নিছি। শালি, জিমে যাবি কাল থেকে, বসে বসে খাচ্ছিস 3 বেলা, 3 বেলার জায়গায় 4 বেলা, আর চর্বি জমাচ্ছে শরীরে, চর্বি ছোটাবে শরীর থেকে। মাহি এজওয়ানের গলায় চিমটি দিল। কত বড় সাহস তাকে ভুটকি বলা। এজওয়ান ভোটকা, ওর বাপ ভোটকা, ওর 14 গোষ্ঠী ভোটকা। এজওয়ান মাহিকে বিছানায় ছেড়ে দিয়ে হাঁপানোর অভিনয় করলো। যদিও মাহি অতটা মোটা নয়, একদম পারফেক্ট ফিগারের, তবুও এজওয়ানের মজাই লাগে। তরিকুলের বেটিকে রাগাতে মাহি উঠে আসতে এজওয়ান মাহিকে চেপে ধরে বলল, আরে তৈরি করলে বেটি, উঠেছ কেন? তো কি করব? বুটকি কেন বললেন আমাকে? লজ্জা করে না? আবার খোটা দিলেন খাওয়ার। আমার কাছে আসবেন না, আসলে ভালো হবে না কিন্তু। এজওয়ান তড়িঘড়ি করে শার্ট খুলে মাহির গলায় ঠোঁটে অসংখ্য চুমু খেয়ে বলল, আরে তৈরি করলে বেটি, উঠতেছ কেন? এসে গেছে কাছে, প্লিজ ডার্লিং, আকুশে আকোচার কারণে দো, রোকো না মুঝকো পেয়ার কারণে দো। কটেজের সামনে কাঠের রেলিং এর উপর ভর দিয়ে দাঁড়িয়ে পানি দেখছে উর্মি। রুমাইসা মুড অফ করে শুয়ে আছে। ইয়াসিন আর ইব্রাহিম হেঁটে যাচ্ছিল এ পথ দিয়ে। উর্মিকে দেখে ইব্রাহিম হাঁটা থামিয়ে দিয়ে ইয়াসিনকে যেতে বলে উর্মির কাছে আসলো। গলা খাকারি দিয়ে বলল, আসসালামু আলাইকুম বিআইন সাহেব। উর্মি ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিআইন সাহেব? উর্মি বুকে হাত রেখে বলল। বুকে বড় জ্বালা? ইব্রাহিম জানতে চাইল। উর্মি কিসের জ্বালা বিআইন সাহেব? তপ্ত শ্বাস ফেলে বলল। নয়া প্রেমের জ্বালা। ইব্রাহিম এবার হেসে বলল, এই জ্বালাতে জ্বলে নাই কোন শালিশালা? এখন করণীয় কি মশাই এই জ্বালা থেকে বের হওয়ার? বিয়েই পারে তোমায় এই জ্বালা থেকে মুক্তি দিতে। আমায় করে দেখতে পারো, ট্রাস্ট মি, একটুও জ্বালা পেতে দিব না। আদরের সোহাগে ভরে দিব মনটারে, যদি ভালোবাসো তুমি আমারে। তারপর তোমার ভাইয়ের সাথে কথা বলি তাহলে? বলুন। ওকে, রুমে যাও, আমি কথা বলে আসছি। ইব্রাহিম রুমে চলে আসলো ইমনের কাছে। ইমন অনলাইনে কাজের বিজ্ঞপ্তি দেখছে। ইব্রাহিমকে দেখে ফোন বন্ধ করে বলল। কিছু দরকার স্যার? ইব্রাহিম মাথা নেড়ে বলল, একটু কথাবার্তা বলতে আসলাম। বলুন। তুমি বিয়ে শাদী করবে কবে? ইমনের মুখে আধার নেমে আসলো। করবো না বিয়ে। ইব্রাহিম অবাক হলো। সে কি, কেন? তোমার না ভালোবাসার মানুষ আছে, বিয়ে করবে না কেন তাহলে? ছিল, এখন আর নেই। কেন, কি হয়েছে? তার বিয়ে হয়ে গেছে। হোয়াট? কবে? জানালেও তো না, জোর করে বিয়ে দিচ্ছে। বলতে উঠিয়ে নিয়ে আসতাম। না, নিজ ইচ্ছেতেই বিয়ে করেছে, আর সে অনেক সুখী আছে। আল্লাহর সব সুখ তার নামে করে দেয়। আমার ভাগ্যে যদি কোনো সুখ নামে শব্দ থাকে, সেটাও যেন তার হয়ে যায়। ইব্রাহিম পাশে বসলো। বিষয়টা কি আমায় খুলে বলো তো? নাম কি, বাড়ি কই মেয়ের? দুঃখিত স্যার, নাম ঠিকানা আমি জানাতে চাই না, জোর করবেন না। আচ্ছা, করলাম না জোর। এখন বলো, ফিউচার প্ল্যান কি তোমার? বিয়ে শাদী তাহলে আসলেই করবে না? না, করবো না। তোমার বোনের বিয়ে শাদী করাবে না? ইন্টার শেষ হলে ভালো ছেলে ফেলে বিয়ে দেব। কেমন ছেলে চাও বোনের জন্য? ইমন ফোঁস করে শ্বাস ফেলে বলল, সাধারণ, কোনো বাজে স্বভাব নেই।
মা বাবা বউ নিয়ে চলার মতন একটা ইনকাম থাকবে, ব্যাস। আমাদের স্টেটাস যেমন, সামর্থ্য যেমন, তেমন করে দেব বোনকে বিয়ে। যদি ছেলে রাজনীতি করে? রাজনীতি করা ছেলের কাছে বোন বিয়ে দেব না। সেখানে ছেলে রাজনীতি করার প্রশ্ন আসে কোথা থেকে? আমি কোনো রাজনীতি করা ছেলের কাছে বোন দেব না। ওরা দায়িত্বশীল হয় না, ওরা দুর্নীতি করে, মানুষদের অকারণে মারধর করে পেটায়। আমরা কি খারাপ তাহলে বলছো? আপনাদের খারাপ কিছু এখনো চোখে পড়েনি? যেদিন পড়বে সেদিন অবশ্যই বলবো, কিন্তু আপনাদের দল যে খারাপ এটা বলতে বাধা নেই। ইব্রাহিম দমে গেল, আর বলল না তার আর উর্মির কথা। ইমন সহজে দিবে না উর্মির হাত, তার হাতে অনেক কাঠখড় পোহাতে হবে তাকে। ঢাকার আকাশে ভোরের কুয়াশা মিশে আছে, রাস্তায় ধীরে ধীরে মানুষের ভিড় জমতে শুরু করেছে। এই ভিড় শুধু সাধারণ মানুষ নয়, নেতাকর্মী, ছাত্র, ধর্মীয় সংগঠনের সদস্য, সবাই মিলিয়ে এক উত্তেজনার ঢেউ। মার্চের শুরুতেই খবর ছড়িয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় আসতে চলেছেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে। কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরকে ঘিরে প্রতিবাদ বিক্ষোভ দানা বাঁধছে। দেশের রাজনৈতিক অঙ্গনে দুই মেরু, ডান এবং বাম উভয় দিক থেকে আপত্তি জানানো হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলছে ভারতের গুজরাটের দাঙ্গা, বাবরি মসজিদ ধ্বংস, মুসলমানদের উপর নির্যাতন ও হিন্দুত্ববাদী নীতির দায় ব্যক্তি ভারতীয় প্রধানমন্ত্রীর উপরে পড়ে। এমন অবস্থায় বাংলাদেশের 90% মুসলিম, সেখানে তারা মুসলমান হিসেবে তাকে স্বাগত জানাতে পারে না। প্রধানমন্ত্রী আসবে ভালো কথা, কিন্তু জনগণের যে দাবি সেই দাবি তাদের মানতে হবে। বাংলাদেশের সাথে ভারতের একটা আত্মিক সম্পর্ক, সেটা ভৌগোলিকভাবে হোক বা মুক্তিযুদ্ধের সময় তারা বাংলাদেশকে সহযোগিতা করেছেন, সেটার জন্য অবশ্যই বাংলাদেশের কৃতজ্ঞ অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু গত 50 বছর ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে আজ বাংলাদেশ নিঃস্ব হয়ে যাওয়ার পথে। বাংলাদেশের কাছে আর কৃতজ্ঞতা নেই। ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে জনগণ বলেন, আপনি শুধু বাংলাদেশের হয়ে কাজ করেন, আপনি শুধু একটা দলের হয়ে কাজ করবেন না। আপনি যদি ভেবে থাকেন একটা দলকে খুশি করে বাংলাদেশে আসবেন আর আপনাকে আমরা ওয়েলকাম জানাবো, তবে সেটা হবে না। জনগণের প্রচলিত মত হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরম অজনপ্রিয় সরকার কেবল ভারতের সমর্থনের কারণে ক্ষমতায় থাকতে পেরেছে। 2014 সালে যখন শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্ধেকেরও বেশি আসন নির্ধারিত হয়ে যায়, যা ছিল প্রহসনের চেয়েও বেশি, তখন ভারত হাসিনাকে সমর্থন করেছিল এবং নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিল। এতে হাসিনার ক্ষমতায় থাকতে পারাটা নিশ্চিত হয় এবং নতুন সরকারের বৈধতা সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিরক্তি প্রকাশও বন্ধ হয়ে যায়। এরপর 2019 সালে আরেকটি নির্বাচনে শেখ হাসিনা ভূমিধস বিজয় 300টি সংসদীয় আসনের মধ্যে 288টি আসন পেয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন। কিন্তু নির্বাচনটি ব্যাপকভাবে সমালোচিত হয়। শেখ হাসিনা ব্যাপক কারচুপি, বিরোধী দলের কর্মীদের ভয় দেখানো এবং ব্যাপক সহিংসতার অভিযোগের সম্মুখীন হন। আগের মতো ভারত আবারও শেখ হাসিনা সরকারকে সমর্থন করে এবং তিনি শক্তভাবে টিকে যান। জনগণের গণতান্ত্রিক অধিকারের ক্ষতিসাধন এবং আন্তর্জাতিক বৈধতার অভাব সত্ত্বেও এই সরকারের টিকে থাকার জন্য তারা মূলত ভারতকে দায়ী মনে করেন। একই সাথে ভারতের নাগরিকত্ব ইস্যু থেকে শুরু করে মুসলমানদের বিরুদ্ধে বিজেপির বক্তৃতার মতো বিষয়গুলো বাংলাদেশিদের জন্য অবমাননাকর। সেই সাথে শেখ হাসিনা কোনো প্রাপ্তি ছাড়াই ভারতকে সমস্ত দর কষাকষির বিষয়গুলো ছেড়ে দিল। ভারত বাংলাদেশের সীমান্তে ক্রমাগত হত্যাকাণ্ড চালাচ্ছে। এসব কিছুই বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রীর বিরোধিতার কারণ। জুমার নামাজের পর বিক্ষোভ শুরু হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় জনগণের। ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী এবং চট্টগ্রামের কিছু জায়গায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। সরকারি স্থাপনা, অফিস, ট্রেন স্টেশন অবরুদ্ধ করে হামলা চালানো হয়। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নেট বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। কারণটি স্পষ্ট, গুজব ছড়ানো, সহিংসতা আরও বৃদ্ধি রোধ করা। কিন্তু নেট বন্ধ মানে সহিংসতা বন্ধ নয়। নেট বন্ধ হওয়ার পরও রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকে। সহিংসতায় আহত হয় বহু মানুষ। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভিড় বেড়ে যায়। নিহতের সংখ্যা 14 থেকে 17 জন, তবে সংখ্যাটা আরও বাড়তে পারে, কমবে না। আহতের সংখ্যা 500 থেকে 600-এর বেশি। বাশার সুলতান লিভিং রুমে বসে টিভিতে খবরাখবর দেখছে। সে শুরু থেকেই ধারণা করেছিল এমনটাই হবে, আর হলো তাই। তাদের উপর মহল থেকে যে আদেশ দিবে তারা তা মানতে বাধ্য, তারা সেটাই করে যাচ্ছে।
আর ভবিষ্যতে তাই করবে। সোলেমান তেমন খবরাখবর জানে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। সে রিল্যাক্স মুডে তার বিজনেস সামলাতে ব্যস্ত। সব চাচার উপর ছেড়ে এসেছে, সে সামলে নিবে। এখন দেশ রসাতলে যাক না সাগরে ডুবে যাক, সেদিকে সোলেমান তাকাচ্ছে না। তাছাড়া বাশার সুলতান ফোন দেয়নি আজ, এর জন্য সোলেমানও মাথা ঘামাচ্ছে না। জানেও না যে বাংলাদেশ নেট বন্ধ করে দেওয়া হয়েছে, লঙ্গা কাণ্ড ঘটছে। দুপুরে হাউসে ফিরে টিভি অন করতে বিদেশি নিউজ চ্যানেলে জানতে পারলো খবরগুলো। জেনেই চাচাকে ফোন দিল। বাশার সুলতান সব বলল খুলে। সোলেমান শুনে কিচ্ছুটি বলল না, ফোন কেটে দিয়ে এক গ্লাস ঠান্ডা পানি চাইলো। মেয়েড এসে পানি দিয়ে গেল। সোলেমান পানিটা খেতে লুকা আসলো। সোলেমান লুকাকে নিয়ে লিফট দিয়ে বাড়ির একেবারে নিচতলায় গেল। এই নিচতলার কক্ষে সোলেমান আর লুকা ছাড়া কেউ আসে না। বিশাল এক কক্ষ, কক্ষের এক অংশ জুড়ে টাকার বান্ডিল। সোলেমান লুকাকে বলল, এখান থেকে 20 কোটি নিয়ে জ্যাকসনকে দিয়ে দিবে আর দলিল করিয়ে নেবে তার কোম্পানির 75% শেয়ার আমার। লুকা জি স্যার বলে টাকা সুটকেসে ভরতে লাগলো। সোলেমান চেয়ারে বসলো। লুকা গম্ভীর গলায় বলল, স্যার একটা কথা বলবো? সোলেমান বলল, বলো। স্যার মনস্টারকে? সোলেমানের কপালে দু ভাঁজ পড়ল। হু ইজ দ্য মনস্টার? যাকে বিশ্বের 28টি দেশ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে ভিন্ন ভিন্ন পরিচয়ে। হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলে যে? আপনি জানেন এর বিষয়ে? বিভিন্ন দেশ থেকে বলা হয়েছে এই মনস্টারকে খুঁজে বের করলে সরকার তাকে পুরস্কৃত করবে। কুখ্যাত এক মাফিয়া এটা। নারী পাচার করে, ব্যাংক লুট করে, আরও কি সব যেন বড় বড় অকাজ করে। সরকারি পুরস্কার তো আমার দরকার নেই লুকা। তোমার প্রয়োজন হলে তুমি খুঁজে বের করো তাকে। আপনি একটু সাহায্য করুন। সাহায্য করার কাজ তো আমার না। সাহায্যের প্রয়োজন হলে কোনো প্রশাসনের সাথে গিয়ে হাত মিলাও। মনস্টার যখন আমার ক্ষতি করতে আসবে তখন আমি খুঁজে, সে এখন আমার কোনো পাখা ধানে মই দিচ্ছে না, তাই আমার ইন্টারেস্টও হচ্ছে না তাকে ধরো। সোলেমান রুমে এসে দরজার বাইরে দাঁড়িয়ে পুরো রুমে চোখ বুলিয়ে দেখলো না মেহেরিন নেই। মেয়েটকে ডেকে জিজ্ঞাসা করলো, তোমাদের ম্যাডাম কোথায়? মেয়েট জানালো, ম্যাম নামাজ করে। সোলেমান ওয়াশরুমে ঢুকে একেবারে গোসল সেরে নামাজ ঘরে গেল। দরজার কাছে দাঁড়াতেই শুনতে পেল সুমুজের মিষ্টি গলায় কোরআন তেলাওয়াত। সোলেমান এগিয়ে আসলো। মেহেরিনের পাশে বসতে মেহেরিন আর চোখে তাকাল। আয়াত শেষ হতে পড়া থামিয়ে জিজ্ঞাসা করলো, কখন এলেন? সোলেমান বলল, অনেকক্ষণ হয়েছে এসেছি, তুমি পড়ো আমি শুনি, ভালো লাগছে। মেহেরিন ইশারায় তার কোলে মাথা রেখে শুতে বলল। সোলেমান বাচ্চা ছেলের মতন মেহেরিনের কোলে মাথা রেখে শুলো। মেহেরিন এক হাতে সোলেমানের মাথার চুল নেড়ে ছেড়ে পড়তে লাগলো। শ্রেষ্ঠ একটা সুন্দর মুহূর্ত সোলেমান সচক্ষে দেখতে পেল। মেহেরিন বেশ কিছুক্ষণ পড়ে রেহাল সমেত কোরআন শরীফটা সাইডে সরিয়ে রাখলো। চোখ বুজে থাকা সোলেমানের কপালে ঠোঁট চুইয়ে দিয়ে বলল, ঘুমিয়ে পড়লেন নাকি? সোলেমান চোখ মেলে তাকালো। উল্টো ঘুরে মেহেরিনের পেটে মুখ গুজে বলল, তুমি ঘুম পাড়িয়ে দিলে অবশ্যই ঘুমিয়ে পড়বো। মেহেরিন জিজ্ঞাসা করলো, আমরা দেশে ফিরবো কবে সুলতান সাহেব? দেরি আছে, সেপ্টেম্বরের শুরুর দিকে। আপনি তো আসার সময় আব্বুর সাথে আমায় দেখা করিয়ে আনলেন না। এসে থেকে একবারও কথা বলতে পারিনি। ফোনটাও বিলায় রেখে এসেছি আমারটা। সোলেমান নিজের ফোনটা মেহেরিনের হাতে দিয়ে বলল, কথা বলনি ওপরে, আসলে মনে নেই তোমার আব্বুর সাথে দেখা করতে। শুনেছি উনি এসেছিল ভিলায় তোমার সাথে দেখা করতে, তখন আমরা বরিশালে ছিলাম। মেহরিন তার বোনের ফোনে ফোন করলো। সেরিন উঠানে বসে রোদ পোহাচ্ছিল। 2-1 মাসের মধ্যে তার ডেলিভারি হয়ে যাবে। আকস্মিক পাশে থাকা ফোনে আননোন নাম্বার দেখে ভ্রু কুচকালো। কে দিয়েছে ভেবে দ্বিতীয়বার বাজতে রিসিভ করে কানে নিল। মেহরিন বলল, হ্যালো আপা, আমি মেহরিন। সেরিনের চোখ জ্বলে উঠল খুশিতে, কিন্তু অভিমান হলো। যাওয়ার আগে দেখা করে যাবে না একবার? মনে পড়লো তাহলে আমাদের? মেহরিন বুঝলো আপার অভিমান। আসলে আমার ফোনটা ভিলায় রেখে এসেছি আপা। তুমি কেমন আছো? আব্বু আম্মু কেমন আছে? আব্বা তো উঠতে বসতে তোর জন্য হার্ট অ্যাটাক করে। সেদিন গিয়েছিল দেখা করতে, গিয়ে শুনে চলে গেছিস। আব্বাকে ফোনটা দাও। বাসায় নেই, বাজারে গিয়েছে, মায়ের সাথে কথা বল। সেরিন সানজিদা বেগমের কাছে ফোনটা দিয়ে আসলো। মেহরিন মায়ের সাথে কথা বলে বলল, মোতালেব ভুঁইয়া আসলে যেন ফোন দেয় তাকে, কথা বলবে মেহরিন বাপের সাথে। সানজিদা বেগম আচ্ছা বলল। মেহরিন ফোনটা কেটে সোলেমানের দিকে বাড়িয়ে দিল। সোলেমান ফোনটা ফ্লোরে রেখে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরল মেহরিনের। মেহরিন সোলেমানের মাথার চুলে হাত ডুবিয়ে নেড়ে চেড়ে দিতে খেয়াল করলো তার সুলতান সাহেবের একটা চুল পেকে সাদা হয়ে আছে। মেহরিন বলল, এ বাবা, আপনার তো দেখি চুল পেকে গেছে। কথাটা কানে আসতে সোলেমান আটকে উঠল। শোয়া থেকে লাফিয়ে উঠে বলল, কোথায় পেকেছে? কোথায়?
মেহরিন ফোনটা নিয়ে একটা ছবি তুলে দেখিয়ে বলল, এই যে। সোলেমানের চোখ কপালে। হোয়াট? সে এত তাড়াতাড়ি বুড়ো হচ্ছে কি করে? সে তো এখনো বাপই হয়নি, দাদুও হয়নি, তাহলে চুল কেন পাকবে? সোলেমান উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটাকে ক্রমাগত দেখতে লাগলো। মেহরিন কোরআন শরীফটা নিয়ে চলে গেল। সোলেমান ইব্রাহিমের নাম্বারে কল লাগালো। শালারও কি চুল পেকেছে জিজ্ঞাসা করতে হবে। ইব্রাহিম ফোন রিসিভ করতে সোলেমান বলল, এই শালা তোর বাল পাকছে। ইব্রাহিম ভ্রু কুচকালো। আমার বাল পাকতে যাবে কেন? সোলেমানের কপালে হাত। পাকেনি বলছিস? কিন্তু আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। কি সর্বনাশ হয়েছে তোর? আমার তো একটা বাল পেকে গেছে। ইব্রাহিমের চোখ বড় হয়ে এলো। আশ্চর্যের সহিত বলল, হোয়াট? তোর বাল পেকে গেছে মানে এত তাড়াতাড়ি? আমি যতদূর জানি এটা ধীরে ধীরে আরো পরে পাকে। তোর এত তাড়াতাড়ি পাকলো কি করে ভাই? শালা গাধার বাচ্চা, এটা সেই বাল না, আমার মাথার চুল একটা পেকে গেছে। আমি বুড়ো হয়ে যাচ্ছি আর আমার সেই লেদা বউ আমার চুল দেখে ফেলেছে। আমার লেদা বউয়ের পাশে দাঁড়ালে আমাকে এখন বুড়ো বুড়ো লাগে রে। ইব্রাহিম তড়িঘড়ি করে নিজের চুলগুলো আয়না দেখলো। না, তার একটা চুলও পাকেনি, তার মানে সে এখনো টকবগে যুবক। হাই তুলতে তুলতে বলল, দুলহান লাগিয়ে কালো করে ফেল বেটা। দুই একটা বাল পাকলে বেড়া মানুষ বুড়া হয় না। সোলেমান মুখে দাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, ভাগ্যিস আমার পাকা চুল দেখে এখনো লজ্জা দিয়ে বলেনি আমি জুয়ান একটা মাইয়া, বুড়ো জামাইয়ের কাছে আমার বাবাই দিছে বিয়া। কম লজ্জাতে পড়িনি রে লেদা বউ নিয়ে। রুমাইসা আজ ট্রলার দিয়ে সুন্দরবনটা ঘুরবে, সেজন্য সুন্দর করে রেডি হয়ে একটা সুতি থ্রিপিস পরে নিল। চুলগুলোকে বেনুনি করে ঠোঁটে হালকা লিপস্টিক নিল। যত সব তুর্ণফুর্ণর জন্য কিনা রুমাইসা মন খারাপ করেছিল। এই বেটার সাথে জীবনে আর কথাই বলবে না রুমাইসা। সুলতান বাড়ির একমাত্র মেয়ে সে, তার সাথে এমন বিহেভিয়ার মানায় না। সে আর ওই ব্লগারকে দেখার জন্য ছ্যাবলামি করবে না। আয়নায় নিজেকে আরেকবার দেখে রুম থেকে বেরিয়ে বাহিরে আসলো। কটেজের গেটের বাইরে দাঁড়িয়ে ফোনটা দিয়ে সেলফি তুলতে লাগলো। সেলফি তোলার মাঝে পোজ দেওয়ার জন্য একটু ঘুরতে গিয়ে বেকা হতে কারোর সাথে ধাক্কা খেতে খেতে নিজেকে সামলে নেয়, কিন্তু যার সাথে খেয়েছে সে সামলাতে পারেনি। দুর্ভাগ্যবশত কাদায় পড়ে যায়। রুমাইসা পিছনে ফিরে দেখে একটা বাচ্চা ছেলে কাদায় পড়ে আছে, চোখে মুখে রাগ স্পষ্ট। রুমাইসা সরি বলে উঠাতে গেলে ছেলেটা ঝাড়া মেরে হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে ফেলে দিয়ে এখন আবার উঠানোর জন্য হাত বাড়াচ্ছ? আজব মেয়ে তো। তোমার জন্য এখন আমাকে বকা খেতে হবে? বলবে বেয়াদবের বাচ্চা, তোকে বলেছি না ভালো মতন থাকতে? কিন্তু আমি তো ভালো মতনই আসছিলাম, তুমি তো খারাপভাবে ফেলে দিলে। আমার বকাগুলো কি এখন তুমি খাবে? রুমাইসা চেনা চেনা লাগলো ছেলেটাকে, কোথায় এক্স্যাক্টলি দেখেছে মনে পড়ছে না। সরি ভাই, দেখিনি, দেখলে তো ফেলতাম না তোমায়, এখন ওঠো। তানভীর উঠে দাঁড়ালো। দূর থেকে তেহরান তানভীরের শরীরে কাদা দেখে পাশ থেকে বাঁশের কঞ্চি হাতে নিয়ে হন্তদন্তে এগিয়ে আসে। সবাই একটা ধমক দিতে যাবে এমন সময় পাশে চোখ যেতেই চমকে গেল। আরে এটা মেহেরিনের ননদটা না? রুমাইসা তেহরানকে দেখে ভ্রু কুঁচকালো। কিছুক্ষণ ভেবে বলল, আপনি ভাবি কিছু হন মেহরিন ভাবি? একদম ঠিক চিনেছেন, কিন্তু আপনি এখানে কি করে, কার সাথে এসেছেন? মেজো ভাইয়াদের সাথে। এই বোন বিবিতেই উঠছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, পরে দেখা হবে বেন। তেহরান তানভীরের কলার টেনে টেনে নিয়ে গেল ভেতরে, চোখ দিয়ে শাসাতে ভুলল না। তানভীর ভয়ে চুপসে গেল। তেহরান নিজের রুমে এসে কোমরে দুহাত গুজে রাগী গলায় বলল, ফাজিলের হাড্ডি, নর্দমা ময়লা, তোরে বলছি না লম্পঝম্প না করতে, তুই চিৎ পটাং হয়ে কাদাই পড়লি কেন? তানভীর মাথা নত করে বলল, ওই আপুই তো ফেলে দিল, আমি কি ইচ্ছা করে পড়েছি নাকি? ওই আপুর দোষ, ওই আপুকে গিয়ে বকো। দরজা ঠেলে সৈকতকে আসতে দেখে তানভীর তার পেছনে লুকিয়ে বলল, আমাকে বকছে ভাই, তুমি বলেছিলে আমাকে দেখে রাখবে কিন্তু রাখলে না, যার দরুন এক মেয়ে আপু এসে আমায় ফেলে দিয়েছে, দোষ তোমারও। তেহরান এসে কান চেপে ধরল তানভীর। এর দোষ ওর দোষ, এর তুই সাধু, জড়িয়ে দাঁত ফেলে দিব ছাগল, যা গোসল করে আয়। সাফওয়ানের সাথে মাহির দেখা হয়েছে কটেজের রিসেপশনে। মাহি বেশ চমকালো সাফওয়ানকে এখানে দেখে। মাহি ধরে নিয়েছে তার কারণে সাফওয়ান এসেছে, তাই বলল, এখানে কেন এসেছেন সাফওয়ান? সাফওয়ান মাহিকে দেখে নিজেও চমকেছিল, তবে তা প্রকাশ না করে বলল, তোমার পিছু আসিনি, ডোন্ট ওয়ারি, কাজে এসেছি। এজওয়ান সবই মাহিকে দেখে এগিয়ে আসছিল, কিন্তু সাফওয়ানকে দেখে কপালে দুভাঁজ পড়ল। বিরক্ত হয়ে বলল, হালা হাবাইদা এখানে চলে এসেছে। মাহির পাশে গিয়ে এজওয়ান বলল, চলো সুইটহার্ট যাওয়া যাক। সাফওয়ান ভ্রু কুচকালো এই কথা শুনে মাহির দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? মাহি বলল, সুন্দরবনের দিকে ঘুরতে। সাফওয়ান বলল, জিও না, বনের সন্ত্রাসীরা ঢুকে পড়তে পারে, তোমার ভালোর জন্যই বলছি। পাশ থেকে এজওয়ান তেরে এসে বলল, ভালো মন্দ জ্ঞান দিচ্ছিস, তাও আবার আমার বউকে? যদি তোর মনে হয় আমি মাহিকে জ্ঞান দিচ্ছি, তাহলে হ্যাঁ জ্ঞান দিচ্ছি। তুই কে রে মাহিকে জ্ঞান দেওয়ার?
সাফওয়ান এজওয়ানের দিকে তাকিয়ে বলল, তোর বইয়ের এক্স, তুই কি আমাকে জিজ্ঞাসা করার? এজওয়ান বাঁকা হেসে মাহির কোমর চেপে মাহিকে নিজের সাথে চেপে ধরে বলল, আমি তোর এক্সের পার্সোনাল ইমরান হাশমি। মাহি এজওয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, উফ, কি শুরু করলেন দুটো? সাফওয়ান যখন বলছে বের হওয়া উচিত হবে না, তার মানে আমরা যাচ্ছি না? আপনার মরার শখ হলেই আপনি যেতে পারেন। মাহি চলে আসলো রুমে। সাফওয়ান হাসলো। এজওয়ানের শরীর জ্বলে উঠল সেই হাসি দেখে। বউ এখন পরকিয়া করার জন্য আরো সুযোগ পেয়ে গেল। বউ দিয়ে বিশ্বাস নেই, বউ তাকে 2 পয়সার দামও দেয় না। এক্সকে মেলা ভালোবাসে বেটি, তার অগোচরে যে এক্সের কাছে যাবে না এর কোনো নিশ্চয়তা নাই। এজওয়ান কিনা এখন বইয়ের উপর নজর রাখবে, শালার কাজ আর ফুরায় না। একটার পর একটা কাজ শুধু কাঁধে এসে চাপে। এজওয়ান মাহির পেছনে পেছনে রুমে এসে মাহির উদ্দেশ্যে বলল, তুমি এখন পরকীয়া লিপ্ত হবে, তাই না মাহি? মাহি ভ্রু কুচকালো, আশ্চর্য হয়ে বলল, হোয়াট? এজওয়ান এগিয়ে এসে বলল, সো বলতে ভুলে গেলে নাকি? শুধু হোয়াট বললে কেন? বলো সো হোয়াট। মাহি বিরক্ত হয়ে বলল, আচ্ছা বললাম, সো হোয়াট? এজওয়ান রুমে পায়চারি করতে করতে বলল, শালি, আমি কিন্তু কান্না করে দেব। মাহি জানতে চাইল, কোন স্টাইলে কাঁদবে? বাচ্চাদের মতো গড়াগড়ি করে নাকি হাত পা ছুড়াছুড়ি করে? এজওয়ান রাগে দুঃখে মাহির মুখে কুশান ছুড়ে দিয়ে রুম থেকে মদের বোতল নিয়ে রিসোর্টের কাঠের ব্রিজের নিচে নৌকার উপর বসলো। তার শরীর জ্বলছে বইয়ের এক্সের হাসি দেখে। এখন শরীর ঠান্ডা করবে মদের বোতলে চুমুক দিয়ে, সাথে কিছু টাইপের খাওয়ার জিনিসও আছে, মানে গাঞ্জা। এজওয়ান মদের বোতলে চুমুক দিচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে ভরাক্রান্ত ছলছল নয়নে গলা ছেড়ে গাইছে, ব্রিজের তলায় নরম মাটি, কাগজ দিয়ে বানায় পাটি, রাজার বেশে বইসা থাকি, নারী পাশে নাই। যে রাজার রানী নেই সে রাজায় গাঁজা খায়, যে রাজায় রানী নেই সে রাজায় জিমায়, যেদিন রানীর দেখা নাই সেদিন রাজায় গাঁজা খায়, রাজা এখন গাঁজায় চলে, রানী টাটা গুড বাই। বাহাদুর আর ইব্রাহিম খুঁজছিল এজওয়ানকে, বের হওয়ার কথা বলে এটার কোনো খোঁজই নেই। হুট করে এজওয়ানের গলা শুনে নিচে তাকিয়ে দেখে মগাদের মতন নৌকায় বসে বসে মদ গাঞ্জা একেবারে সব খাচ্ছে। কি রে, তুই এভাবে নৌকায় বসে এসব খাচ্ছিস কেন? এজওয়ান হাতের ইশারায় বলল আসতে। বাহাদুর ইব্রাহিম দুজনাই আসলো। এজওয়ান ইব্রাহিমকে জড়িয়ে ধরে বলল, ভাই, ও ভাই, বউ তো আমায় ভালোবাসে না, খালি ঝগড়া করে। একটা লুচি পরোটা মেয়ে বিয়ে করেছি আমি, বউ আমার একসাথে ডিম ডাল দুটোই খায়। ইব্রাহিম এজওয়ানের কথার কোনো আগামাথা বুঝলো না। কিসের পরোটা, কিসের ডিম ডাল? তুই না বললে ঘুরতে বের হবি, তাহলে এসব কেন টানছিস এখানে বসে? দুঃখে টানতেছি গো ভাই। বউ এক্স এসে বলল, মাহি তুমি যাও না, বিপদে আছে। বউ আমার ডং ডং করে তার কথা শুনে বলল, আমার ভালোবাসা আমাকে যেতে মানা করেছে, তাই আমি যাব না এজওয়ান, তোমার মানা শখ হলে তুমি মরো গিয়ে। বাহাদুর বলল, আমি শুনছি কিছু সন্ত্রাসী এসে লুকিয়েছে সুন্দরবনে, ভালোর জন্যই তো বলছে বেড়াই। ঘুরতে গিয়ে যদি সন্ত্রাসীদের মুখের উপর পড়ে যাই, তখন তো জান মান সব লুটে নিবে। এজওয়ান রেগে বাহাদুরকে এক পা দিয়ে লাথি মেরে বলল, মির্জাফরের বাচ্চা, আমার বন্ধু হয়ে তুই আমার বউয়ের এক্সের কথাকে সামর্থ্য করছিস? তুই বাড়িতে জাপ দিয়ে মন না গিয়ে শালা বেটা, কুমিরগুলো তোকে খেয়ে ফেলুক, আমি বসে বসে দেখি। বাহাদুর মুখ ঝামটা দিল। এজওয়ান ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলল, ভাই তুমি ভালোই আছো, বউ নেই তাই অশান্তিও নেই জীবনে, সাথে মদ গাজাও নেই। ইব্রাহিম মিনমিন করে বলল, বউ ঘাড়ে নিয়ে জীবন ঝালাপালা করে দিতে চাই, তারপরও বউ চাই। এজওয়ান বলল, কিছু কি বললে? না, কিছু বলিনি, আর কত খেলবি? এজওয়ান মদের বোতল বাড়িয়ে দিয়ে বলল, তুমি একটু খেয়ে কমিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। এসব খাই না, বেশি পাওয়ারফুল এটা, খেলে কন্ট্রোল থাকবো না। তাতে কি, তোমার তো বউ নেই, কন্ট্রোললেস হলেই কি, তুমি তো করতে পারবে না, খাও, কিছু হবে না। এজওয়ান ঠেসেই ইব্রাহিমকে খাইয়ে দিল। এদিকে ঠেসিতে নৌকা নড়ে চলে উঠলে বাহাদুর লাফিয়ে নৌকা থেকে নেমে গেল। একবার পানিতে পড়লে সোজা কুমিরের পেটে চালান হয়ে যাবে। এজু বেটাকে দিয়ে বিশ্বাস নেই, দেখা যাবে বাহাদুরকে এজওয়ান নিজ হাতে পানিতে ঠেলে ফেলে দিয়ে বসে বসে গালে হাত দিয়ে তার সিনারি দেখছে, কোনো সন্দেহ নেই এতে। এক ঢোকে এজওয়ান ইব্রাহিমকে প্রায় অর্ধেক বোতলের মতো খাইয়ে দিয়েছে। পুরো শরীর গরম হয়ে গেল। ইব্রাহিমের মাথা ঘোরাচ্ছে মৃদু। এই এজওয়ানের কাছে আর 2 মিনিট থাকলে পুরো মদটাই তার পেটে চালান করে দিবে এজওয়ান নিঃসন্দেহে। নেমে গেল ইব্রাহিম নৌকা থেকে। নিজে এই ডুববে তো ডুববে, এই সাথে কেউ তার ভালো করতে গেলে তাকেও ডুবিয়ে ছাড়বে এই মগায়। ইব্রাহিম এলোমেলো পায়ে রিসোর্টের ভেতরে আসলো। উত্তেজনার চরম লেভেলে চলে গেছে ইব্রাহিম। রিসোর্টের করিডোরে বসে অপেক্ষা করছিল রুমাইসা আর উর্মি। ইব্রাহিমকে দেখে রুমাইসা জিজ্ঞাসা করলো, রাত হয়ে আসলো, অথচ আমাদের যাওয়াই হলো না।
যখন নেবেই না তাহলে বললে কেন রেডি হতে? ইব্রাহিম মাথা চেপে বলল, সুন্দরবনে রেস্ট্রিক্টেড জারি করা হয়েছে, সন্ত্রাসী ঢুকেছে। তাহলে কি করব আমরা? ইব্রাহিম বিরক্ত হয়ে বলল। তুই রুমে যা। রুমাইসা মুখ বেঁকিয়ে চলে গেল। উর্মিও চলে যেতে নিলে ইব্রাহিম উর্মির হাত চেপে ধরল। উর্মি চমকে উঠল, আশেপাশে তাকিয়ে বলল, হাত কেন ধরলেন? ছাড়ুন, ভাইয়া দেখে ফেলবে। ইব্রাহিম খাম্বার সাথে উর্মিকে চেপে ধরল। তোমার ভাইকে আমি ভয় পাই? তাহলে তোমার আর আমার বিয়ে হবে না এই জন্মে। না হলে নাই, বিয়ে করার মুরুদ না থাকলে বলেছেন কেন? মুরদ আছে, কিন্তু তোমার ভাইয়ের রেস্ট্রিক্টেড আছে। আমাদের মতন রাজনীতি করা ছেলেদের কাছে তোর বোন দিবে না। তাহলে ছাড়ুন আমায়। ছাড়বো না, আমি বিয়ে তোমাকেই করব। তোমার ভাই ভালোই ভালোই দিবে, তা না হলে একদম তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো বলে রাখছে। চিনো না তো আমাকে? প্রেম করবে আমার সাথে আর বিয়ে আরেকজনকে? নো ওয়ে। ভাইয়া না দিলে আমি আপনাকে বিয়ে করব না। ইব্রাহিম হাসলো। ইব্রাহিমের হাসি চোখ সব অস্বাভাবিক ঠেকছে উর্মির। তোমাকে আমি বউ হিসেবে কবুল করে নিয়েছি। কবুল কবুল কবুল। তোমার ভাই পালে আটকে দেখাক তোমাকে আমার হওয়া থেকে। কথাটা শেষ করে ইব্রাহিম উর্মির ঠোঁটে চুমু খেলো। সাথে সাথেই উর্মি শরীর কেঁপে উঠল ভয়ে। উত্তেজনার আগে ইব্রাহিমকে নিজের থেকে সরিয়ে গালে ঠাস করে একটা চড় মেরে কান্না করতে করতে চলে গেল। ইব্রাহিম গালে হাত দিয়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল। সে কি করলো এটা? সেই রাত থেকে উর্মি ইব্রাহিমকে ইগনোর করছে। সেধে কথা বলতে আসলেও এড়িয়ে যাচ্ছে উর্মি। কেন কথা বলবে এই লোকের সাথে? এত বড় সাহস, চুমু খায়, কথাই বলবে না। এজওয়ান সাফওয়ানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাহিকে দেখছে আর সাফওয়ানকে শুনিয়ে শুনিয়ে বলছে, জোস একটা বউ পাইছি সাফওয়ান সাহেব। এমন বউ লাগে না। না খুঁড়ি তো একটা মিলবে কিনা সন্দেহ। সাফওয়ান দাঁত চেপে বলল, আমাকে শোনাচ্ছেন কেন এই কথা? তাহলে কাকে শোনাবো? আপনিই ভালোবাসতেন আমার বউকে, আর আপনি তাকে আমার থেকে কেড়ে নিয়েছেন। একমাত্র আপনি, শুধুমাত্র আপনার জন্য মাহিকে আমি পাইনি। এজওয়ান এই কথা শুনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।